আমাদের রূপান্তরে আমরা অনেক দিন আগে একজনকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আমাদের খুবই প্রিয় মুখ, আপনারা সবাই তাকে চেনেন। তিনি হচ্ছেন বাংলাদেশের পোর্ট্রেট ফটোগ্রাফির পুরোধা, যেটা বললে আমার ভুল হবে না, তিনি নাসির আলী মামুন স্যার। আমরা কিন্তু দ্বিতীয়বারের মতো বসলাম রূপান্তরে। মাঝখানে আমার মনে হয় প্রায় 5.5 বছরের মতো চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, তা আমাদের কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন দেশে বিভিন্ন জায়গায় পরিবর্তন হয়েছে নানা কারণে। আমাদের বয়স বেড়েছে, আমারও বেড়েছে, আমার মাথার চুল নেই, কিন্তু আমি এখনো অ্যাক্টিভ। শৈশব, সেই চাইল্ডহুড আপনার কেমন ছিল? আমার শৈশব ছিল অন্য শিশু বা কিশোরদের মতো না আসলে। কারণ আমি যেখানে থাকতাম আমার শৈশবে গ্রিন রোড স্টাফ কোয়ার্টারে, ঢাকাতে, সেখানে আমার চারপাশে যারা বন্ধুবান্ধব ছিল সবাই গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল এবং ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে পড়তো, অল্প কয়েকজন অন্য ওয়েস্টার্ন বা অন্য স্কুলে। তো আমি ধানমন্ডি গভর্নমেন্ট স্কুলে পড়তাম। সেই সব আমার বন্ধুরা ওরা বাসায় ছবি আঁকতো, অবসর সময়ে আর্টের স্কুলে যেত, খেলাধুলা করতো। আমি শুধু খেলাধুলা করতাম, কিন্তু আর্ট করা এটা আমার নেশা ছিল, আমি করতে পারতাম না। আমি ওই একটা পেন্সিল বা একটা রাবার বা কাগজ কিনতে পারতাম না। আমরা ছিলাম 7 ভাই 2 বোন, বিরাট একটা পরিবার। কারণ দারিদ্রতার মধ্যে দিয়ে আমি আসলে বেড়ে উঠেছি। আরেকদিকে একটা মানে আনন্দ ছিল সাংঘাতিক, যে আমি একটা ক্লাব করেছিলাম, নবারুণ কিশোর সংঘ নামে একটা ক্লাব। সেই ক্লাবের আমি আজীবন প্রতিষ্ঠাতা ছিলাম মুক্তিযুদ্ধের পর পর্যন্ত। এই গ্রিন রোড থেকে কিন্তু আমার ফটোগ্রাফির চর্চা শুরু। আমাদের বাসার উল্টো দিকে একটা স্টুডিও ছিল, কমার্শিয়াল স্টুডিও নেহার, যে স্টুডিওতে আমি নিয়মিত আসা যাওয়া করতাম। কেন করতাম? যে আমি সবসময় মনে মনে কল্পনা করতাম যে আমি ইমেজ মেকার হব। যারা ক্যামেরা দিয়ে ইমেজ তৈরি করে, ছবি তৈরি করে, ফটোগ্রাফি করে। তো স্টুডিওতে গিয়ে আমি দেখতাম যে তারা কীভাবে ছবি তোলে। দেখতাম যে তারা যেইভাবে ছবি তোলে, লাইট দিয়ে দুই পাশ থেকে, তারপরে একটা ব্যাকড্রপ থাকতো, সব যেন কেমন সাজানো পাতানো। তারপরে তাদের মেকআপ করতো। সেই ছবি তোলার পরে আবার স্টুডিওর ফটোগ্রাফাররা বা কারিগররা সেটা পেন্সিল দিয়ে রিটাচ করতো, আবার আলতা দিয়ে যে এখানে মুখে দাগ আছে সেগুলি সব অ্যাবলিশ করে দিত। তখন আমি ভাবলাম যে না, এই ধরনের ফটোগ্রাফি বা এই ধরনের ফটোগ্রাফার তো আমি হব না, আমার রাস্তা অন্যরকম। ওই 13 বছর বয়সে সেই স্টুডিও নেহারের ক্যামেরা আমি অনেক দিন পরে সুসম্পর্ক তাদের সাথে স্থাপন করে সততার বিনিময়ে, তখন রোববারে দোকানপাট বন্ধ থাকতো ওই সময় ঢাকায়, তো সেই স্টুডিওর ক্যামেরাম্যান তাদের বক্স ক্যামেরা 120 ইয়াশিকা, যেটা দিয়ে স্টুডিওতে ছবি তোলা হয়, সেই ক্যামেরা স্টুডিওর মালিককে না বলে সে রাজি হলো যেতে। তাকে কিছু টাকাও দিলাম। তো ধানমন্ডি লেকে আমরা গেলাম 66 সালের জুন মাসে। আমি তখন ক্লাস 7-এ পড়ি। আমি এবং আমার বড় ভাই একটা সাইকেল ছিল, আর স্টুডিওর যে ক্যামেরাম্যান ওর একটা সাইকেল ছিল, ওর সাথে ক্যামেরাটা। আমরা একসাথে ধানমন্ডি লেকে গেলাম, 8 নম্বর ব্রিজের ঠিক ডান পাশে, দুই পাশে অনেক ফুল গাছ, আর এত সুন্দর ছিল। তো ওই লেকের পাশে আমরা নামলাম। ওই স্টুডিওর ফটোগ্রাফার আমাকে আমার ভাইকে ছবি তুলে দিল, 120 বক্স ক্যামেরা। আমি বললাম যে একটু দেন না, ক্যামেরাটা দেন না। বলে না না না, এটা দিলেই তোমার হাত থেকে পড়বে, পানিতে চলে যাবে, আমার চাকরিটা চলে যাবে। তারপরে ক্যামেরাটা দিল, আমি যে ধরলাম, একটা ছোট্ট শিশুকে বা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কোনো জিনিসকে যেভাবে আঁকড়ে ধরে, ওইভাবে আমি ক্যামেরাটা ধরলাম, যে কোনোভাবে আমার হাত থেকে যাতে না পড়ে। তার আগে আমার মনে পড়ে না যে আমি ক্যামেরা কোনো দিন স্পর্শ করেছিলাম, দেখেছি। আমি বললাম যে আমাকে একটু বলেন না আমি কিভাবে ছবি তুললো। বলে যে ও টান দিয়ে আমার কাছ থেকে ক্যামেরা নিয়ে নিল। বলে না না, এটা তুমি পারবা না। তখন বললো যে এটা দিয়ে ছবি উঠে। আমি আগেই জানতাম, স্টুডিও দেখতাম, এটা ক্লিক করলে লেন্স খুলে যায়, আলো ঢুকে মানুষের দৃশ্যের ছবি উঠে আর কি। আমাকে বললাম যে একটা ছবি তুলতে দেন, একটা। তখন সে অ্যাপারচার স্পিড ঠিক করে দিল, বললো তুমি তো ফোকাস করতে পারবে না। আমি বললাম আমি পারবো, আমি যা দেখি তাই তো। বলে যে হ্যাঁ। আমি এরকম ফোকাস করে এদিকে ফোকাসিং নব ওইটা ঘুরিয়ে ঘুরে আমার ভাই দাঁড়ালো, ছবি একটা তুললাম আমি। তখন আমি আবারও অনুরোধ করলাম। ছবি যখন তোলা হয়ে গেল, তখন আমি ভাবলাম যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংবাদ শিরোনাম আমার বোধহয় হয়ে গেল। কেউ হয়তো দেখলো না, কিন্তু আমার জীবনে ঘটে গেল। এইরকম একটা ক্লিক করলাম যে আমি একটা রূপ, একটা মানুষের দেহ আমার ক্যামেরার মধ্যে দিয়ে ফিল্মে ঢুকে গেল।
দৃশ্যটা তো আমি চাক্ষুষ দেখলাম, কিন্তু আসলে ফিল্মে ঢুকলো কিনা, আমি করতে পারলাম কিনা তখন তো আমি জানি না। কিন্তু ওই যে একটা আনন্দ আমার সাংঘাতিক। আমি বললাম যে আমাকে আরেকবার দেন, সুযোগ দেন। আমার বড় ভাইকে দিলাম যে আমার একটা ছবি তুলে দাও। আমি সব ঠিকঠাক করে দিলাম, তারও হাত কম্পমান কাঁপে। তারপর সে আমার একটা ছবি তুললো, পা থেকে মাথা পর্যন্ত সেই ছবিটা এখনও আছে। লেকের ধারে আমি দাঁড়ানো, আশেপাশের বিল্ডিংগুলিও একতলা দোতলা, একটা শুধু 4 তলা বিল্ডিং, আর অনেক গাছ, নারকেল গাছ, নানা ধরনের গাছ। চারকোনা 120-তে তোলা লেকের পানি পরিষ্কার, ঘাসে আমি দাঁড়ানো। এইটা কোনোদিনও ভুলবো না। আপনি তো অনেক সৌভাগ্যবান, আপনি তো সারা পৃথিবীতে কত গুণী মানুষের সাথে আপনি কাজ করেছেন। সেই ঘটনাগুলো আমরা যদি একটু শুনি, আমরা যদি এস.এম. সুলতান স্যারের থেকে শুরু করি, যে তার সাথে আপনার একটু সখ্যতা বেশি ছিল, ওটা একটু বলেন। আপনি খুব একজন কিংবদন্তির কথা উল্লেখ করেছেন এবং খুবই উপযুক্ত একটা সময়। এই বছর 10ই আগস্ট এস.এম. সুলতানের জন্মশতবার্ষিকী, অর্থাৎ 100 বছর হতে যাচ্ছে। আমরা সারা বাংলাদেশে এবং পৃথিবীর যেই সব বিভিন্ন দেশের শহরে বাঙালিরা বসবাস করে, আমরা সবাই মিলে এস.এম. সুলতানের জন্মশতবার্ষিকী পালন করব। এই শতবার্ষিকীর মূল অনুষ্ঠানমালা আমরা একটা এস.এম. সুলতান জন্মশতবার্ষিকী জাতীয় ও আন্তর্জাতিক উদযাপন কমিটি আমরা করেছি, বিশিষ্টজনদের নিয়ে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের। শিল্পী মনিরুল ইসলাম এটার আহ্বায়ক, আমি সদস্য সচিব। 10ই আগস্ট জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আমাদের এই মূল অনুষ্ঠানমালা, সেটা 2 বছর ব্যাপী। আপনি অবাক হয়ে যাবেন, তার ছবি আঁকা ইজেলের মধ্যে তিনি তার জীবনে বোধহয় ছবি খুব কম এঁকেছেন, ইজেলই ছিল না তার। আমি নিজে দেখেছি যে 4 ফিট 8 ফিট ক্যানভাস, বাইরের থেকে আমরা ঘুরে আসলাম নড়াইলে, এটা 80 সালে 81 সালেও কাদা টাদা ওনার পায়ের মধ্যে লাগানো। উনি ওই কাদা সহ ক্যানভাসে বসে পড়লেন এবং মোটা মোটা ব্রাশ দিয়ে রং ছিল পাশে হাড়ির মাটির পাতিলের মধ্যে, সেইখান থেকে রং লাগিয়ে সব, কিন্তু অয়েল কালার, অ্যাক্রিলিক না। সেই চুবিয়ে সেই ছবি আঁকলেন ওর মধ্যে এবং 3-3.5 ঘন্টার মধ্যে একটা ছবি হয়ে গেলো। কাদাগুলি কিন্তু ওই রঙের অয়েলের সাথে মিশে গেল। বিস্মিত হবেন আপনি, তার এই হৃদয়ের মধ্যে হাজার হাজার ছবি আঁকা ছিল। এখন যেমন প্রিন্টারে টিপ দিলে ছবি বেরোতে থাকে, ওনার কিন্তু হৃদয়ের হার্ড ডিস্কে ওরকম ছবি ছিল। কারণ এই যে জীবনকে যেভাবে উনি যাপন করেছেন, দেখেছেন, বিশেষ করে বাংলাদেশের গ্রামীণ জীবন, সমবায় ভিত্তিক যে জীবন, যেটা উনি দেখেন নাই, সেটা 1000 বছর আগের, যে নারী পুরুষ মিলে, তার ছবিতে লক্ষ্য করেছেন নারী পুরুষ মিলে একসাথে কাজ করছেন। আর কোনো এই উপমহাদেশে আর কোনো শিল্পী এই ধরনের ছবি আঁকতে পারেন না। এই যে কৃষি সভ্যতা তিনি তার ছবির মধ্যে দিয়ে দেখিয়েছেন এবং যে কৃষকদের যে উনি অভ্যুত্থান ঘটিয়েছেন, এটা তো আমি মনে করি যে একটা বড় রেনেসাঁস। তিনি এই বাংলায় তিনি রেনেসাঁসের একজন প্রবক্তা। আমি যতটুকু জানি যে দেশের বাইরে যখন গিয়েছেন তখনও আপনি অনেক নামকরা মানুষের সাথে কাজ করেছেন, তার মধ্যে একজন খুব নামকরা সায়েন্টিস্ট স্টিফেন হকিং। আপনি তো কাছে থেকে দেখেছেন, ওইটা একটু বলেন। উনি ছিলেন মোটর নিউরন নামে একটা রোগ, এটা নার্ভের শরীরের ভিতরে সব কলকবজা অবশ করে দেয়। কিন্তু অবাক কাণ্ড যে তার ব্রেইনটা কাজ করত, আর কোনো আঙ্গুল কাজ করতো না, এই আঙ্গুলটা কাজ করতো। আচ্ছা, দেখেন কি অবাক, যে 4টা আঙ্গুল অবশ, একটা আঙ্গুল কাজ করত এবং চোখে ঠিক মতো দেখতেন, কানে শুনতেন, কিন্তু কথা বলতে পারতেন না এবং ঘাড় কিন্তু ঘোরাতে পারতেন না। এইটা আমি জানা ছিল না। হোয়াইট হাউসে যখন প্রথম দেখলাম 12ই আগস্ট 2009 সালে, সেটা ছিল প্রেসিডেন্ট বারাক ওবামার একটা বিশেষ অনুষ্ঠান। মার্কিন প্রেসিডেন্ট কয়েক বছর পর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেয় পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় মানুষদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের। আমরা যে ওয়েটিং রুমে বসে আছি হোয়াইট হাউসের ভিতরে, সেই সাদা বিল্ডিংটা দোতলা, দেখলাম যে একটা হুইল চেয়ারের দেখা গেল, হুইল দেখা গেল, চাকা। তারপরে দেখি যে ওরে বাপরে বাপ, মাই গড, স্টিফেন হকিং। কোট পরা, টাই নাই। আমরা যেখানে গাড়ি এসে পার্ক করে ওখানে আমরা দৌড়ে গেলাম, স্টিফেন হকিংকে ভিতরে ঢুকাবে। তখন আমি ছবি তোলার আয়োজন করলাম, ছবি তুলতে আমাকে দিল। তারপর তো একটা হোয়াইট হাউসের ভিতরে একটা রিসিপশন হলো। সেই রিসিপশনের মধ্যে দেখলাম যে সারাক্ষণ মুখে লালা ঝরছে স্টিফেন হকিংকে। তারপরে খাওয়াচ্ছে তাকে, অর্ধেক পড়ে যাচ্ছে আর তার লালা। সেই সময় আমি যখন ছবি তুলছিলাম, তার মেয়ে এসে আমাকে বলল যে
ছবি তোলা যাবে না, এমন দৃশ্যের ছবি আজ পর্যন্ত কেউ তুলে নাই, আমরা তুলতে দেই না, তুমি একটু ইরেজ করে ফেলো। আমি ক্যামেরাটা দূরে নিয়ে সঙ্গে সঙ্গে আমি ভাবলাম যে এই দৃশ্যবন্দি করার কারিগর তো আমি, এটা তো মুছে ফেলা যাবে না। আমি মুছলাম না, আমি রেখেই দিলাম। উনি দেখতেছে, উনি ভাবলেন যে আমি এটা মুছে ফেলেছি, আমি আসলে মুছিনি। তো এইরকম। তারপরে স্টিফেন হকিংকে আমি হাতটা ধরলাম, তিনি কি আসলে সত্যি হিমঘরে থাকা লাশের মতো দেখলাম, তাই ঠান্ডা নরম তুলতুলে পালকের মতো শরীর। তারপর আপনি সত্যজিৎ রায় স্যারের সাথে কাজ করেছেন। সত্যজিতের ছবি তুলেছিলাম, এইটা 85 সালের 19শে জানুয়ারি। তারপর আরও অনেকের, মৃণাল সেন, প্রভাত কুমার মুখোপাধ্যায়, অমিয় চক্রবর্তী, কবি সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, প্রত্যেকের পোর্ট্রেট আমি একাধিকবার করেছি। সত্যজিতের একটা ঘটনা আমি বলি, এটা অনেক দিন এই ঘটনা আমার বলা হয় নাই। সত্যজিৎ রায়ের বাসায় আমরা অ্যাপয়েন্টমেন্ট করে গিয়েছিলাম। আমরা মানে কবি শামসুর রহমান, আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, আবু হাসান শাহরিয়ার এবং আরও অনেকে ছিলেন, কবি রুবি রহমান, সঙ্গে আমিও ছিলাম। আমরা মোট 9 জন বলা ছিল। শক্তি চট্টোপাধ্যায় আমাদের নিয়ে গিয়েছিলেন। সত্যজিৎ রায়ের যে বাড়িটা, বিরাট বাড়ি, সেই পুরনো বাড়ি, বিশপ লেফ্রয় স্ট্রিটের, কলকাতায়। আমরা সেই সিঁড়ি দিয়ে দোতলায় যখন উঠলাম, বেল বাজাতেই প্রায় 7 ফুট লম্বা সত্যজিৎ রায়, আমি এইরকম করে দেখলাম, বিস্মিত, আমি বিস্ময়। উনি আমাদের দেখে দরজা ধরে দাঁড়িয়ে বললেন যে, উনি খুব বিস্মিত এবং দেখলাম যে বিরক্ত মুখটা। বললেন যে, আপনারা এত মানুষ, আমি বসতে দিব কোথায়? আমরা খুব রাগ হয়ে গেলাম ভিতরে ভিতরে, যে আমরা তো বলেই আসছিলাম যে 9 জন আসবো। এই কথা শুনে কবি শক্তি চট্টোপাধ্যায়, রকচটা মানুষ, তিনি সত্যজিতের খুবই ক্লোজ, কিন্তু উনি গটগট করে সিঁড়ি দিয়ে নেমে নিচে চলে গেলেন। আমরা ভাবলাম যে না, আমরা ভিতরে ঢুকবো। আমরা ভিতরে অনুপ্রবেশ করলাম, প্রবেশের মতো না। সত্যজিৎ রায়ও কেমন যেন, তিনি গিয়ে একটা সোফার মধ্যে বসলেন, যেটা ইজি চেয়ারের মতো, সামনে অনেক রং টং তুলি, তারপর অয়েল কালার, আবার একটা লিনসির তেল। বুঝলাম যে উনি মাঝে মাঝে ছবি আঁকেন। আর তার সমস্ত পদক, সারা বিশ্বের পাওয়া যে পদকগুলো, সেগুলি তার পেছন দিকে বই, ওই যে বৈঠকখানা যেটা দেখা যায় ছবিতে, উনি কোনো কথা বলেন না। আমরা কিন্তু সত্যজিতের কথা শোনার জন্যই আমরা গিয়েছিলাম, আমরা শুধু ছবি তুলতে না। সত্যজিৎ কোনো কথা বলেন না, গম্ভীর। কবি শামসুর রহমান পাশেই বসা, উনি বললেন যে আমি শামসুর রহমান কবিতা লিখি, কারণ কেউ না কেউ কথা শুরু করতে হবে তো। সত্যজিৎ রায় তখন বললেন যে হ্যাঁ হ্যাঁ শুনেছি। আল মাহমুদ বললেন যে আমি আল মাহমুদ, আমিও কবিতা লিখি, আলোচনা শুরু করার জন্য। সত্যজিৎ বললেন হ্যাঁ হ্যাঁ শুনেছি। তখন নির্মলেন্দু গুণ একটু দূরে ছিলেন, সত্যজিৎ রায়ের ঠিক উল্টো দিকে, অনেক বড় রুমটা। তখন বললেন যে শুনেছেন মানে আপনি কি ওনাদের বই পড়েন নাই? 2 বাংলায় এত তাদের জনপ্রিয়তা, এবং বাংলা সাহিত্যের সবচেয়ে বড় কবি শামসুর রহমান আল মাহমুদ। বলে না, বই তো আসে না, বই পেলে আমি পড়ি। অর্থাৎ বুঝাই গেল যে সত্যজিৎ রায় তাদের কোনো কবিতাই পড়েন নাই। আচ্ছা, এই তখন আমরা বুঝে ফেললাম। আমরা মনে মনে খুব বিরক্ত এবং একই সঙ্গে খুশি যে আমরা বিশ্বের একজন স্বনামধন্য চলচ্চিত্রকার, তিনি সত্যজিৎ রায়, যিনি পথের পাঁচালী করেছিলেন, তার সামনে আমরা বসা। আমি শুধু দেখছি আর ঘেমে যাচ্ছি। তারপরে তো ছবি তুললাম, অনেক কাহিনী। প্রফেশনটা যখন আপনি ফটোগ্রাফি শুরু করলেন, ওই সময় তো আসলে ফটোগ্রাফির উপর ডিপেন্ড করা যেত না। আমিও জানতাম যে আমি কোনো টাকা পয়সা করতে পারবো না, এবং আমি সারা জীবন আমার বিশিষ্ট বেকার থাকতে হবে, তাই আমি ছিলাম আসলে। এবং এইটা জেনেই আমি কিন্তু আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলাম আনন্দের সঙ্গে, যে আমি মরতে মরতে সৃষ্টিশীল ফটোগ্রাফি করব, পোর্ট্রেট ফটোগ্রাফি করব। যেই মানুষটা দেখতে ঠিক যেই রকম, আমি ওই ছবিটাই তুলতে চাই। প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে, চেহারার মধ্যে কিন্তু তার আয়না থাকে। সেই আয়নার মধ্যে অনেক বাক্য রচনা এবং অনেক শব্দরা খেলা করে, অনেক চিহ্ন খেলা করে, এবং প্রত্যেকটা মানুষের আলাদা একটা ঠিকানা। এমনকি যে টুইন, তাদের ফিঙ্গারপ্রিন্টও কিন্তু এক হয় না, চেহারা এক থাকলো। কাজেই এগুলো আমি আবিষ্কার করার চেষ্টা করতাম ছবির মধ্য দিয়ে, যে স্টুডিওর থেকে আমি আলাদা হব। সেই জন্য আমি প্রথম যখন বিশিষ্ট মানুষদের বাসায় যেতাম, অনেকে পাত্তা দিত না, বের করে দিত, সময় দিত না, সন্দেহ করত যে ব্যাগ নিয়ে আসে কেন। কারণ কোনো ফটোগ্রাফারের তখন রেওয়াজই ছিল না যে বিশিষ্ট মানুষদের বাসায় যাবে। 70-এর দশকের প্রথম দিকে মাঝামাঝি পর্যন্ত তখন প্রেস ফটোগ্রাফারও বিশিষ্টজনদের বাসায় যেত না। তারা পাসপোর্ট ছবি পাঠিয়ে দিতেন পত্রিকায়, যদি ছাপার মতো হতো
ওইটাই তারা ছাপতো। কাজে ওই ব্যাগ দেখে অনেকে ভাবতো যে বাসার শো পিস ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাচ্ছে কিনা, কোনো জিনিসপত্র, এরকমও হয়েছে কিন্তু ঘটনা। তা আমি তখন তাদের বলা শুরু করলাম যে দেখেন, আপনারা অনেক সময় ব্যয় করে স্টুডিওতে যান, কমার্শিয়াল স্টুডিওতে, আপনার আসল চেহারাটা কিন্তু পান না সেখানে। বলেন না, তারপরে আপনারা টাকা খরচ করতে হয়, সময় নষ্ট করেন। আমি স্টুডিও হয়ে আপনাদের বাসায় আসবো, আপনাদের আমি ছবি দেব। ধীরে 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 এই যে তাদের মনের মধ্যে আমি অনুপ্রবেশ করলাম, তাদের হৃদয়ে অনুপ্রবেশ করলাম। আলো আঁধারির যে একটা যুগলবন্দি, এই ছবি হলো আসল ছবি। এখন তো এই ছবি ছাপে প্রকাশনা জগৎ, পত্রপত্রিকা, মিডিয়া। কাজে এইটা একটা নীরব বিপ্লব প্রকাশনা জগতে, যেটার সঙ্গে সরাসরি আমি যুক্ত এবং এটার আমি পায়োনিয়ার। সেই জন্য আমি মনে করি যে এই যে আমি আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যে আমার জীবনের 55 বছর প্রায় বা 60 বছর খরচ করলাম, সেটার জন্য আমার কোনো অনুশোচনা নাই। আমি ভীষণ আনন্দিত এবং গর্বিত। আমার মনে আছে যে আমরা সেই রূপান্তরে আপনার প্ল্যানটা শুনছিলাম, একটা ফটোজিয়াম করবেন। হ্যাঁ, এটা কি হলো? আমি আসলে একটা জাদুঘর সত্যিই করতে চাই এবং করতে চাই। এটা বলছি গত 15 বছর যাবৎ, কিন্তু একার পক্ষে করা সম্ভব না। এটার জন্য অনেক অর্থের দরকার, যেই অর্থ আমার নাই। আশা করি আমার জীবিতকালেই কোনো সৃজনশীল বা ফটোগ্রাফি বা দৃশ্যশিল্প ভালোবাসেন এমন কোনো বিত্তবান মানুষ, ধনী মানুষ, তিনি হয়তো ইন্টারেস্টেড হবেন, এগিয়ে আসবেন, অথবা আমার মৃত্যুর পরে এরকম কোনো প্রজন্ম আসবেন যারা এই ফটোজিয়ামকে গড়ে তুলবেন। সেই জন্য আমি অবিরাম কাজ করে যাচ্ছি যে ফটোজিয়ামটা কিভাবে হবে, এটার মধ্যে কি কি থাকবে, এটার ডিজাইনটা কেমন হবে, এগুলো সব আমি করে রাখছি। এগুলো ভিজুয়াল মিউজিয়াম, যারা আমাদের দেশের বিশিষ্টজন, তাদের পোর্ট্রেট আমার তোলা, তাদের হাতের লেখা, তাদের অডিও ভিডিও, অনেক ভিডিও করেছে আমি, ইন্টারভিউ বহু, কয়েক হাজার ভিডিও, সেগুলোও থাকবে। যে নেয়ার দরকার নিবে কপি করে নিয়ম অনুযায়ী এবং দেখবে। তাদের অরাল হিস্ট্রির একটা বিরাট মহাফেজখানা সেখানে থাকবে। আপনি তো অনেক এক্সিবিশন করেছেন, হ্যাঁ, দেশের বাইরে করেছেন। আমি দেশের বাইরে করেছি, লন্ডনে করেছিলাম একটা, নিউ ইয়র্কে 2টা করেছিলাম, কলকাতায় একটা করেছিলাম। ওটা মৃণাল সেনের উপরে, ওনার 91তম জন্মদিনে ওনার উপরে আমার তোলা সব ছবি। সেই প্রদর্শনী উনি নিজে উদ্বোধন করেছিলেন। এটা একটা বিশাল ব্যাপার আমার জন্য। বাহ। উনি বলছিলেন যে আমি 10 মিনিটের জন্য আসবো, কোনো কথা বলবো না, কারণ এই আলোকচিত্র শিল্পীকে তো আমি চিনি না। আসার পরে ওনার ছবি দেখে উনি বিস্মিত। আমার হাত যে ধরলেন, 1.5 ঘন্টা উনি হাত ধরেছিলেন, ছাড়েন নাই। আমি যতটুকু জানি যে আপনি যখন ক্যামেরা হাতে নেন, আপনার কাছে মনে হয় যে পুরো পৃথিবীটা আপনার কাছে। একদম। হ্যাঁ, মানে এত ভালোবাসা ছবি তোলার প্রতি। এই ভালোবাসাটা না থাকলে তো আজকে আমরা এই মানুষটাকে পেতাম না, তাই না? আর কি করেন ছবি তোলার পাশাপাশি? গান আমি শুনি, ইনস্ট্রুমেন্টাল মিউজিক আমি শুনি। আচ্ছা। এবং বিশেষ করে উস্তাদ আলাউদ্দিন খান সাহেবের সৃষ্টি করা সমস্ত সঙ্গীত, বিশেষ করে ক্লাসিক্যাল, হ্যাঁ, ভারতীয় রাগ সঙ্গীত, এগুলো আমি শুনি। শুনতে শুনতে আমার হঠাৎ মনে হলো যে এই যে উস্তাদ আলাউদ্দিন খান সাহেব 110 বছর জীবিত ছিলেন, যার ছবি আমি তুলতে পারি নাই, কোনোদিন আমি দেখি নাই, কিন্তু আমার একটা জীবনের বিরাট আরাধনা ছিল যে তাকে কোনোদিন দেখব। কিন্তু আমি পোর্ট্রেট ফটোগ্রাফি শুরু করার ওই সময়টার থেকে উনি নাই। 72 সালে উনি প্রয়াত, সেপ্টেম্বর মাসে। আমি যেহেতু তার ছবি তুলতে পারি নাই, কিন্তু তার অনেক ছবি আমি তুলেছি। কিভাবে? এই বছর ইত্তেফাক ঈদ সংখ্যায় তার উপরে আমি একটা বড় উপন্যাস লিখেছি। আমার এটা পড়তে প্রায় 2.5-3 বছর লেগেছে। লিখেছি 4 মাস। আমি 4 মাস বাসায় ছিলাম। এই লেখাটা এবার 2024 সালে ছাপা হয়েছে এবং অনেকে বলেছে যে আলাউদ্দিন খান সাহেবের এত ঘটনা আমরা জানতাম না। এবং বলিভিয়ার যে বিপ্লবী চে গুয়েভারা, তার সঙ্গে যে আলাউদ্দিন খান সাহেবের 59-এ দেখা হয়েছিল, তখন অবশ্য আলাউদ্দিন খাঁও তাকে চিনতে পারেন নাই। উনি যখন ভারত সফরে আসেন, কিউবার কৃষিমন্ত্রী আর্নেস্তো দে লা সেরনা নামে তার পাসপোর্ট, কিন্তু উনি তো চে গুয়েভারা বিপ্লবী, সেটা অনেক পরে হয়েছেন। আলাউদ্দিন খান সাহেব বুঝতে পারেন না। আলাউদ্দিন খান সাহেব তার সরদ বাজিয়ে শুনেছেন কলকাতায় কবির রোডের বাসায়, মাটিতে বসে চে গুয়েভারা শুনে। সেই সৈনিকের পোশাক, সবুজ রঙের ক্যাপ, মোটা বেল্ট, সঙ্গে মাউথ অর্গান এবং সঙ্গে তার আবার একটা ক্যামেরা। কলকাতায় উনি রাস্তায় ঘুরেছেন, ছবি তুলেছেন, কিন্তু কেউ জানে না। 59-এ তো চে গুয়েভারার ছবি কেউ দেখে নাই, কিভাবে চিনবে? উনি ঢাকায় এসেছিলেন, দেখেন কি আশ্চর্য। তেজগাঁ বিমানবন্দর, এই যে তেজগাঁ এলাকায় ছিলেন, এই চার্চে, এখান থেকে উনি আদমজি জুট মিলে গিয়েছেন নারায়ণগঞ্জে, আমরা কেউ জানি না, খবর রাখি নাই। স্যার, আপনার এখনকার কাজগুলো, মানে লেটেস্ট কি কাজ করছেন? আমি এখনও ছবি তুলেছি। যখন শুরু করেছিলাম তখন আমি
ভেবেছিলাম যে আমার এই কাজ 10 বছরে শেষ হয়ে যাবে, আর ছবি তোলা লাগবে না। কিন্তু দেখি যে প্রত্যেক বছর এই যে মানুষের চেহারার পরিবর্তন হচ্ছে বয়সের কারণে, তারপর নতুন প্রজন্ম সৃষ্টি হচ্ছে সঙ্গীতে, সাহিত্যে, শিল্পকলায়, দৃশ্যশিল্পে। কাজেই আমার কাজের শেষ নাই, মৃত্যু আমার কাজ, আমি করে যেতে চাই আনন্দের সাথে। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা, আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আমারও শুভকামনা আপনাদের এবং চ্যানেল আইয়ের যারা দর্শক, লক্ষ লক্ষ দর্শক চ্যানেল আইয়ের পর্দায় যারা দেখেন বিভিন্ন অনুষ্ঠান, তাদেরকেও আমি আমার শুভকামনা জানাচ্ছি। স্যার আপনি অনেক ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আমি একটু বিদায় নিয়ে আসি। আমাদের আজকের অনুষ্ঠানের যিনি অতিথি, আমরা গল্প করলাম, আপনারা তো দেখলেন, কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমরা ভাববো আমরা সার্থক। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আমি চলে আসব এই দিন এই মুহূর্তে আপনাদের প্রিয় অতিথিকে নিয়ে। जरे जा हवा